জনাব হোসেন মোহাম্মদ এরশাদ রংপুর 3-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 25 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে স্পিকার, আপনি অনেক ধন্যবাদ। আজ আমাকে সুযোগ করে দিয়েছেন বাজেট সম্পর্কে কিছু বলার জন্য। আমি বাজেট সম্পর্কে বক্তব্য রাখার আগেই স্মরণ করছি অত্যন্ত শ্রদ্ধা ভরে জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না, যার জন্ম না হলে বাংলাদেশ আর্মির জন্ম হতো না, যার জন্ম না হলে আমি ন্যাশনাল ডিফেন্স কলেজ করতে যেতে পারতাম না, যার জন্ম না হলে আর্মির সৃষ্টি হতো না, যার জন্ম না হলে বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পারতাম না। আমি কিছুটা পিছনে ফিরে যেতে চাই। জাস্টিস সাত্তার নির্বাচন করবেন, আমি সেনাবাহিনী প্রধান, আমরা সাহায্য করেছিলাম ক্ষমতা আসার জন্য। 1 বছরের মাথায় তিনি বললেন তার মন্ত্রিসভার সমস্ত সদস্য দুর্নীতিপরায়ণ, আমি দেশ পরিচালনা করতে অপারগ, আমি সেনাবাহিনীর হাতে ক্ষমতা অর্পণ করতে চাই। আমরা প্রস্তুত ছিলাম না, দেশ পরিচালনা করা সহজ ব্যাপার নয়, সেটা আমরা উপলব্ধি করি। সহজ ব্যাপার নয়, আমরা উপলব্ধি করি। আমি নিতে চাইনি, শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে দায়িত্ব আমাকে গ্রহণ করতে হয়েছিল। আমি সেদিন বলেছিলাম আমি নির্বাচন দিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আসার পর নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যেতে চাই। আমি আর কথা রেখেছিলাম। 1984 সালে নির্বাচন দিয়েছিলাম, সেই নির্বাচনে সকলে অংশগ্রহণ করতেন, তা আমি ব্যারাকে ফিরে যেতে পারতাম। দুঃখের বিষয় তখন তারা কেউ অংশগ্রহণ করেনি। বিএনপি, জামাত, আওয়ামী লীগ এবং যারা এখানে আছেন আজ, মেনন সাহেব আমাদের এবং ইনু সাহেব, তারা কেউ অংশগ্রহণ করেননি। তার ফলে আমাকে 1986 সালে জাতীয় পার্টি সৃষ্টি করতে হয়েছিল। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছিলাম, আমার কোনো দোষ নেই, একথা বলতে চাচ্ছি। আমাকে মাঝে মাঝে বলা হয় স্বৈরাচার। আমাকে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল, কোনো উপায় ছিল না, ক্ষমতা নিতে হয়েছিল দেশের স্বার্থে, জাতির স্বার্থে। শৃঙ্খলা ফিরিয়ে এনে নির্বাচন দিয়েছিলাম, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেননি। তারপরে আমার জীবন, দুর্বিষহ জীবন, 6টি বছর কারাগারে কাটাতে হয়েছে। কথা বলার লোক নেই, আমি একলা, নির্জন কারাগার, কথা বলার লোক নেই, পড়ার বই নেই, সারাদিন একটা গাছের নিচে বসে সময় কাটাতাম। দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে 6টি বছর। আমার স্ত্রীকে তারা জেলে নিয়ে গেছিলেন, 2.5 বছর জেলে ছিল। আমার শিশু সন্তানকে তারা জেলে নিয়ে গেছিলেন, তার জীবন তারা নষ্ট করে দিয়েছিল। কথা বলো না। আমি চাঁদ দেখতে পারিনি 6 বছর, তারা দেখতে পারিনি 6 বছর, 12টা ঈদে অংশগ্রহণ করতে পারিনি। ইফতারের সময় যে ইফতার দিত, বলেছিলাম আমাকে একটু মিষ্টি দিতে পারবেন, ডিআইজি বলেছিলেন এর বরাদ্দ বেশি দেওয়া যাবে না। সব কথা মনে আছে। সেই দিনের কথা স্মরণ করে আমি একটা কবিতা লিখেছিলাম, পড়ে শোনাতে চাই। ওরা আমার সকল অনুভব আর চিন্তাকে হত্যা করতে চেয়েছে, সে কথা লিখতে চেয়েছি, কিন্তু আমি কিছুই লিখতে পারি না। শুধু জানি বাইরের পৃথিবীতে গ্রীষ্ম, বর্ষা, শীত আর বসন্তরা আসে, শরৎ চলে যায়, হেমন্তেরা মিশে থাকে সকল স্বপ্নের সঙ্গে। আমি লিখতে পারি না
একচ্ছত্রে ঝরা পাতার কথা লিখতে পারি না আমি। এক খণ্ড সাদা কাগজ, একটি কলম, সারাদিন ভাবি কাগজ আর কলমের কথা। কতদিন নক্ষত্র দেখিনি, আমার আত্মার ভিতরে রক্তে দেখেছি নক্ষত্রের আলো। কতদিন দেখিনি নদী কিংবা সমুদ্র, নদীর ঢেউ আর সমুদ্রের তরঙ্গের শব্দ শুনেছি হৃদয়ের কান্নায়। সেই কান্নার সেতু বেয়ে আজ আমি আপনাদের মাঝে সংসদে এসেছি। অনেক দুঃখ বেদনা অতিক্রম করে আপনাদের কাছে এসেছি। আমি নতুন বাংলার স্বপ্ন দেখেছিলাম, এখনও স্বপ্ন দেখি। আশা করি আমার স্বপ্ন আল্লাহ পূরণ করবেন। পাহাড় ধসে অনেক মানুষ জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। বাড়ি যাওয়ার সময় অনেক শ্রমিক নিহত হয়েছে, বিশেষ করে রংপুরের 16টি শ্রমিক, গার্মেন্টসের শ্রমিক নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাচ্ছি, যদি কিছু আর্থিক সাহায্য করা যেত তার ভালো হতো। গার্মেন্টস কর্মী 6,000 টাকা বেতন পায়, কোনোরকম সংসার চলে। বাসে যেতে পারে না, অনেক পয়সা, ট্রেনে যেতে পারে না, স্থান নেই, তাই শেষ সময় সিমেন্টের ট্রাকে যেয়ে তাদের জীবন শেষ হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী 2017-18 সালের জন্য 4,266 কোটি টাকার এ যাবৎকালে সর্ববৃহৎ বাজেট পেশ করেছেন। মাননীয় অর্থমন্ত্রী বলেছেন ওটা ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ বাজেট। আমি কদিন আগে রংপুরে গিয়েছিলাম, আমি গ্রামে ঘুরি, আমাকে এক যাওয়ার সময় থামালো, বলবে হ্যাঁ নামেন। নামলাম, তোমরা কি আমাকে মারি ফেলা চান? কী হয়েছে? 50 টাকা চাউল খাই, আমি শুনছি বাজেটের পরে সব জিনিস দাম বাড়বে, আমরা বাঁচবো কী করে? আপনি মাননীয় প্রধানমন্ত্রী করেন কমার জন্য। আমি তো বলতে পারলাম না, মনে মনে রাখলাম মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করেন না, কী করে বলবো? আমি বলবো ওনার কাছে জীবনের শ্রেষ্ঠতম বাজেট হতে পারে, জনগণের কাছে কিন্তু এটা নিকৃষ্টতম বাজেট। হোল্ড অন। অর্থমন্ত্রীর বাজেট সম্বন্ধে বলতে যে প্রখ্যাত ইংরেজ সাহিত্যিক চার্লস ডিকেন্সের প্রখ্যাত বই এ টেল অফ টু সিটিজ শুরুর কয়েকটি লাইন পড়ে শোনাতে চাই। It was the best of times, it was the worst of times. It was the age of wisdom, it was the age of foolishness. It was the epoch of belief, it was the epoch of incredulity. It was a season of light, and it was a season of darkness. মাননীয় অর্থমন্ত্রী আমার সঙ্গে ছিলেন। আমি সৈনিক, বাজেট সম্বন্ধে কিছু বুঝি না, ওনার কাছে অনেক কিছু শিখেছি। আমি ওনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কৃতজ্ঞতা স্মরণ করব। কিন্তু আজ না আমার সামনে বসে আছেন, বাজেট সম্বন্ধে সব কিছু নয়, কিছু বিষয় ওনার সমালোচনা করতে হচ্ছে। আমি আশা করি উনি ক্ষমা সৌন্দর্যকে দেখবেন। উনি বলেছেন বেস্ট অফ বাজেট, জনগণ বলে ওয়ার্স্ট অফ বাজেট। ব্যবসায়িক প্রতিষ্ঠান এফবিসিসিআই, বিজিএমই, বিটিএমই সকল গবেষণা সংস্থা বাজেটকে দুঃসহ বাজেট বর্ণনা করেছেন। রিক্সাওয়ালা, ক্ষেত মজুর, ঠেলাগাড়িওয়ালা, ছোট ব্যবসায়ী সব মহা আতঙ্কে আছে। তাদের ভাষায় বাজেট অফ ডার্কনেস, তারা আলো সন্ধান পাচ্ছে না। কিসে অন্ধকার, কিসে অন্ধকার, আমি একটা একটা বলছি। এই বাজেটে ঘাটতি হচ্ছে 1,12,275 কোটি টাকা। আমি 9 বছরের পর বাজেট দিয়েছিলাম 50,000 কোটি টাকা। বাজেট বক্তৃতায় মানে অর্থমন্ত্রী বলেছেন এই টাকার সংস্থান করুন উনি বৈদেশিক সাহায্য থেকে, আভ্যন্তরীণ উৎস থেকে, ব্যাংকের ঋণ থেকে। উনি পারেন নাই। 65% সফল হয়েছেন, 35% করতে পারেননি। আমার এবারও মনে হয় উনি পারবেন না। আপনি চেষ্টা করুন, আমরা দোয়া করব, আমার মনে হয় পারবেন না।
28শে জুন, 2 দিন পরেই, আজ 28শে জুন, 2 দিন পর অর্থ বছর শেষ। অর্থ বছরে সুপারসনিক গতিতে গেলেও উনি এই ঘাটতি পূরণ করতে পারবেন না। সুতরাং একটি অবাস্তব ভিত্তিতে দাঁড়িয়ে অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা 6 থেকে 7 ভাগ প্রবৃদ্ধি অর্জন করে চলেছি। আগামী অর্থ বছরে 7.4 জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হয়েছে। এই লক্ষ্য অর্জনে বাড়তি 66,000 কোটি টাকা সমপরিমাণ বেসরকারি বিনিয়োগ লাগবে। অন্যদিকে সরকারি বিনিয়োগ লাগবে প্রায় 50,000 কোটি টাকা। জিডিপি অনুপাতে এ পর্যন্ত বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি না পাওয়ায় কর্মসংস্থানের গতি কমেছে। বর্তমান অর্থ বছরে বেসরকারি খাত কত বিনিয়োগ হয়েছে তার কোনো পরিসংখ্যান মাননীয় অর্থমন্ত্রী দেন নাই। কত কর্মসংস্থান হয়েছে তারও কোনো বিবরণ তিনি দেন নাই। বিনিয়োগ ছাড়া, কর্মসংস্থান ছাড়া সত্যিকার অর্থনৈতিক উন্নয়ন কি সম্ভব? তাহলে কিভাবে 7.4% প্রবৃদ্ধি আগামী অর্থ বছর অর্জন করবেন? প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক, IMF, অন্যান্য দেশীয় গবেষণা সংস্থা প্রশ্ন তুলেছেন, তার কোনো যুক্তিসঙ্গত উত্তর অর্থমন্ত্রী দিতে পারেননি। জিডিপি প্রবৃদ্ধি অর্থনীতির উন্নয়নের একমাত্র মাপকাঠি নয়। অর্থনীতির অন্যতম প্রধান শক্তি হচ্ছে শেয়ার মার্কেট ও মানি মার্কেট। দুই জায়গায় টালমাটাল অবস্থা। মানি মার্কেট, প্রথমে মানি মার্কেট সম্বন্ধে বলতে চাই। ব্যাংকিং খাত আজ ক্যান্সারে আক্রান্ত। সমস্ত ব্যাংক লুটপাট, লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ লোপাট হচ্ছে, বিদেশি টাকা পাচার হচ্ছে। সে সময় উনি কিছু বলেননি। আমি বেসিক ব্যাংক করেছিলাম, আমি 7টা ব্যাংক প্রাইভেট সেক্টরে দিয়েছিলাম। বেসিক ব্যাংক করেছিলাম স্মল ইন্ডাস্ট্রির জন্য। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক করেছিলাম কৃষকদের লোন দেওয়ার জন্য। সে দুটি ব্যাংকের অবস্থা অত্যন্ত করুণ। এই সীমাহীন লুটপাট হলো। জনগণ জানতে চাচ্ছে কারার পিছনে ছিল, কেন তাদের নাম প্রকাশ করা হচ্ছে না? তারা কি এতই শক্তিশালী সরকারের চেয়েও? তাদের নাম আমরা জানতে চাই, কারা লুটপাটের পিছনে আছে, কারা ব্যাংকে ঋণ নিয়ে বিদেশে পাঠাচ্ছেন, তাদের কথা জানতে চাই আমরা। সবচেয়ে অনন্য ঘটনা, পৃথিবীতে প্রথম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি হয়েছে। অনেক প্রতিবেদন দেওয়া হয়েছে, অনেকের নামও এসছে, আমরা নাম জানতে পারিনি। কেন তার আগে ধরাছোঁয়ার ঊর্ধ্বে বাংলাদেশ ব্যাংক লুট হলো, পৃথিবীতে অনন্য ঘটনা ঘটলো, আমরা তাদের নামটা জানতে পারলাম না। এই অপরাধীর এখনো সমাজে বিচরণ করছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা কি হতে পারে? তাহলে বলতে হবে কি সুশাসন অভাব, অর্থমন্ত্রীকে সুশাসন অভাব, নাহলে এই ঘটনা ঘটতে পারে না। আমি অবিলম্বে আপনার কাছে দাবি করব, অনুরোধ জানাবো, ব্যাংক খাত লুটপাট করেছেন তার নামটা প্রকাশ করুন আর অপরাধীকে চিহ্নিত করুন।